এই রুমটার যে ছোট্ট রুমটা, এটা ছিল মেকআপ রুম। এখান থেকে নর্তকীরা আইসা জমিদার আমলে এখানে নৃত্য করতে। আর এখানে জমিদার যারা ছিলেন, জমিদার বংশের, এখানে ওনারা নৃত্যশালা উপভোগ করতে। দর্শক, আমি এখন আছি ইসাখার সেই বিখ্যাত জঙ্গল বাড়িতে। চলুন বন্ধুরা, এই বাড়িটি ঘুরে দেখার আগে জেনে আসি এই বাড়ির ইতিহাস সম্পর্কে এবং ইসাখার এই বাংলায় প্রত্যাবর্তনের এবং পরবর্তীতে ইসাখার পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার কিছু অজানা তথ্য। আমি এখন আছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ ইউনিয়নে। দর্শক, আপনারা এখন যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিখ্যাত সেই নরসন্দা নদী। একসময় নদীপথে ছিল জঙ্গলবাড়ি জমিদারদের প্রধান যাতায়াত পথ। এই বাংলার অসংখ্য জমিদার এই পথ দিয়েই ইসাখার সাথে দেখা করতে আসতেন তার জঙ্গলবাড়িতে। সেই সময়ে নদীটি খুব গুরুত্বপূর্ণ হওয়ায় বহির্শত্রুদের হাত থেকে এই জঙ্গলবাড়িকে রক্ষা করার জন্য ইসাখার সেই বিশাল নৌবাহিনী সার্বক্ষণিক অবস্থান করত এই নরসন্দা নদীতে। নদীটি পার হলেই দেখা মিলবে ইসাখার সেই বিখ্যাত জঙ্গলবাড়িটি। দর্শক, হাজরাদি পরগনার রাজধানী ছিল এই জঙ্গলবাড়ি। তখনকার সময় এ পরগনা শাসন করত কোচবংশীয় সামন্ত রাজা লক্ষণ হাজরা। মূলত তারই নামানুসারে এ পরগনার নামকরণ করা হয় হাজরাদি। কথিত আছে এই হাজরাদি শাসক বেশ অত্যাচারী ছিলেন। প্রজাদের ফসল ফলুক আর না ফলুক, খাজনা তাদের দিতে হতোই। এদিকে তৎকালীন সময়ে ইসাখা ছিলেন বাংলার ভাটি অঞ্চলের বেশ প্রভাবশালী একজন জমিদার, যার শৈশব, কৈশোর এবং যৌবন কেটেছিল তুরান বা তুর্কমেনিস্তানে একজন কৃতদাস হিসেবে। মাত্র 300 আশরাফির বিনিময়ে আফগানরা তাদের দুই ভাইকে বিক্রি করে দেয় বণিকদের কাছে। তারপর প্রায় 17 বছর পার হওয়ার পর চাচা কুতুবউদ্দিন 1000 আশরাফির বিনিময়ে দুই ভাইকে এ বাংলায় ফেরত আনেন। ইসাখা তখন 27 বছরের একজন টগবগে যুবক, আর ছোট ভাই ইসমাইল খাঁর বয়স 25 বছর। তুরান থেকে ইসাখা পৌঁছান তখনকার বাংলার রাজধানী গৌড়ে, যেখানে একসময় ইসাখার নানা সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ ছিলেন সেখানকার নামকরা জমিদার। সেখান থেকে চাচার সহযোগিতায় তিনি একের পর এক তার পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে থাকেন। এদিকে মায়ের পৈতৃক সম্পত্তি গৌড় জমিদারি নিয়ন্ত্রণ নেওয়ার পর তিনি হাত দেন তার জন্মভূমি গঙ্গামণ্ডল পরগনায়, যা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নামে পরিচিত। সেটিও তিনি এক পর্যায়ে উদ্ধার করে নেন। বীর এই জমিদার শুধু এটুকুতেই ক্ষান্ত থাকেননি, ধীরে ধীরে তিনি 22টি পরগনার জমিদারি প্রতিষ্ঠা লাভ করেন। দর্শক, 1500 শতকের শেষের দিকে অত্যাচারী হাজরাতি পরগনা রাজা লক্ষণ হাজরাকে ইসাখা খুব সহজেই পরাজিত করে এই হাজরাতি পরগনা দখল করে নেন। জঙ্গলবাড়ি প্রাসাদটি তার চারপাশ নদী এবং গভীর পরিখা দ্বারা পরিবেষ্টিত হওয়ায় বহিঃশত্রুদের থেকে অনেকটাই নিরাপদ মনে করে ইসাখা সোনারগাঁর পর এই জঙ্গলবাড়িকেই দ্বিতীয় রাজধানী হিসাবে ঘোষণা করেন এবং পরবর্তীতে তিনি জঙ্গলবাড়ি থেকে 12 ভূঁইয়াদের নিয়ে মুঘলদের বিরুদ্ধে 11 সিন্ধু সহ বেশ কয়েকটি বড় বড় যুদ্ধে বিজয় লাভ করেছিলেন। এদিকে জনশ্রুতি আছে এই জঙ্গলবাড়িটি নির্মাণ করার জন্য রাজা লক্ষণ হাজরা সুদূর চীন থেকে নির্মাণ কর্মী এনে এই জঙ্গলবাড়িটি তৈরি করেছিলেন। আবার অন্যদিকে বিশেষজ্ঞদের মতে এই জঙ্গলবাড়িটি তৈরি করা হয়েছিল প্রাক মুসলিম যুগে। দর্শক, এতক্ষণ আপনারা যে ভবনটি দেখছিলেন সেটি হচ্ছে ইসাখার দরবার হল, আর তার পাশেই রয়েছে জমিদার বাড়ির অন্দরমহলে যাওয়ার প্রবেশ পথ, যদিও এটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ধারণা করা হয় জমিদার বাড়িটি দখল করার পর ইসা খাঁ নিজ হাতেই এই অন্দরমহলের বেশ কিছু ভবন নির্মাণ করেছিলেন, যার অবশিষ্ট হিসেবে শুধুমাত্র এই ভবনটি টিকে আছে। দর্শক, অবাক করার বিষয় হচ্ছে ইসা খাঁর 15তম বংশধররা নাকি এই ভবনেই বসবাস করেন। বন্ধুরা, আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে ইসা খাঁর 15তম বংশধর দেওয়ান জামাল দাদ খাঁ। পৈতৃক ভিটাটি তিনি আগলে রেখেছেন বছরের পর বছর, অথচ সরকারিভাবে তিনি এখনো ইসা খাঁর বংশধর হিসেবে স্বীকৃতি পাননি। চলুন বন্ধুরা, ইসা খাঁর বংশধরের মুখেই শুনে আসি এই গল্পের বাকি অংশগুলো। জি, আমার নাম দেওয়ান জামাল দাদ খাঁ। আমি ইসা খাঁর 15তম বংশধর। যে এখানে ইসা খাঁর বংশধর হিসেবে এই বাড়িতে দ্বিতীয় রাজধানীতে ইসা খাঁর বংশধর হিসেবে 2-3টা ফ্যামিলি বসবাস করে। এর মধ্যে আমার বাবার ঘরে আমরা 4 ভাই এই বাড়িতে বসবাস করি। আমার বাবার চাচাতো ভাইয়ের 2টা ইসা আছে, ওনারা বসবাস করে। আর আমাদের এই দরবার হলের দক্ষিণ পাশে যে বাড়িঘরগুলো দেখা যায় বাউন্ডারির ভিতরে, এরা হলো সৈয়দ ফ্যামিলি। এরা এই বাড়ির সাথে আত্মীয় সূত্রে ওয়ারিশ পাই এখানে ওনারা বাড়িঘর করে স্থায়ী হয়ে যায়। যে স্পিকার শিরিন শারমিন ছিল, এই শিরিন শারমিনের শ্বশুর বাড়ি ওই দক্ষিণ পাশে আমাদের বাড়ির ভিতরেই। আর এনে বংশধর হিসেবে আমার ভাই দেওয়ান জামান দাদ খাঁ, আমি দেওয়ান জামাল দাদ খাঁ, আমার আরেক ভাই দেওয়ান জালাল দাদ খাঁ, আরেক ভাই দেওয়ান সাব্বির দাদ খাঁ, এরপর দেওয়ান সাত্তার দাদ খানের 2 মেয়ে এখানে থাকেন। আর দেওয়ান হাসিব দাদ খানের এক ছেলের দিকে নাতি থাকেন এখানে। এই বংশধর হিসাবে এখানে আছে। আর অন্যরা হরবতনগর সাহেব বাড়িতে বসবাস করতেছে। আর এখানে আমরা যারা ইসা খাঁর 15তম বংশধর হিসাবে আছি, আমরা খুবই নির্যাতিত নিপীড়িতের মধ্যে আছি। যে আমাদের সহায় সম্পত্তি যেগুলো আছে, মনে করেন আমরা 27 একর সম্পত্তির কাজ দিতেছি, অথচ আমাদের দখলে আছে 5-6 একর। পুরাটা এই এলাকার ভূমিদস্যুরা বুক দখল করে বুক দখল করতেছে। আমরা ওনাদেরকে সাথে কোনোভাবেই পারতেছি না এই সম্পত্তিগুলো আমাদের হাতে আনার জন্য। আমরা বাটোয়ারা মামলা করছি, মামলাও আমাদের চলমান। আমাদের এই বাড়িটা আমার বাবা 2006-এ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে একটা দরখাস্ত আবেদন করে যে এটাকে হয়তো সব দিক দিয়ে মানুষ গ্রাস করে ফেলতেছে, আর যে স্মৃতিচিহ্নগুলো আছে এগুলো আর 10 বছর পর 20 বছর টিকবে না। এটা আপনারা যদি এটা সংস্কার করে একটা পর্যটন করেন, তাহলে ইসা খাঁর স্মৃতিটা ঐতিহ্যটা টিকে থাকবে। পরবর্তী প্রজন্ম জানতে পারবে যে ইসা খাঁর দ্বিতীয় রাজধানী ছিল, এখানে ইসা খাঁ বসবাস করে। আমার পিছনে যে উনার দরবার হলটা, এটা 40 রুমের একটা বিল্ডিং ছিল, ধ্বংসবশে এই 5-6টা রুম আছে। এখানে আমরা উনার বংশধর হিসেবে রাত্রে যাপন করি। তো এটাও ওনারা সংস্কার করবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে আমাদের আবেদন ছিল যে আপনারা এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়েছেন, আমরা দিছি, আমরা চাই এটা ইসা খাঁর ঐতিহ্য সংরক্ষণ করে স্মৃতিচিহ্ন টিকে রাখেন। তবে ইসা খাঁর বংশধর হিসেবে তো ইসা খাঁর আমরাও স্মৃতি, আমাদেরকেও একটা সংস্কারের ব্যবস্থা করেন, আমাদেরকে একটা পুনর্বাসস্থান করে দেন। ওনারা বলছেন না, আপনাদেরকে পুনর্বাসস্থানের করার কোনো সুযোগ নাই আমাদের হাতে। এখন আপনারা অধিগ্রহণের টাকা পাইবেন, টাকা দিয়ে আপনারা অন্য বাড়িঘর করবেন। তা আমরা যদি এখান থেকে বাইরে হয়ে চলে যাই অন্য সাইডে বাড়িঘর করিতে, আমরা যদি ইসা খাঁর বংশধর, এই পরিচয়টা তার থাকবে না। আমাদের দাবি হলো এটা, আমরা যেন ইসা খাঁর বংশধর পরিচয়টা দিতে পারি। এই পর্যটনের যে কোনো একটা সাইটে আমাদেরকে একটা যদি পুনর্বাসস্থান করে দেয়, আমরা এখানে থাকতে পারি, তাহলে আমরা পরিচয়টা দিতে পারবো, বা মানুষজন যে পর্যটকরা আসে জানতে পারবে যে এই সাইটে ইসা খাঁর বংশধররা বসবাস করতেছে। জি, এটা এই আমার হাতে যে ছবিটা দেখছেন, এটা আটকরা থেকে ফটোকপি করা, যে ইসা খাঁর সিঙ্গেল ছবিটা আর কি। আর এটা লোক এই যে মানসিংহে যুদ্ধ করার পরে সম্রাট আকবরের দরবারে যে নবরত্ন সভা হয়েছিল, সেই সভার মাঝে ইসা খাঁ এই যে সম্রাট আকবরের মসনদে বসা, ডাইন পাশে এই যে মসনদ, এই যে সম্রাট আকবরের মসনদ, এটা ইসা খাঁ। উনি সম্রাট আকবর, কবি আবুল ফজল, মানসিং এবং সবারই পার্সিতে নাম লেখা আছে। আর এটা লোক যে শেষ জমিদার বললাম, ইসা খাঁর 12তম বংশধর দেওয়ান আজিম দাদ খান, মসজিদের উত্তর পাশে যে যার কবর সাহিত্য আছে। এই যে আমার হাতে 2টা পেলা দেখতেছেন, এই পেলাগুলা তখনকার সময় ওনার ইসা খাঁর সময় বা ওনার পরবর্তী জেনারেশনরাও ব্যবহার করছেন বা এখনো চলমান আছেন। এটা হেকিমি চিকিৎসা হিসাবে ব্যবহার করতেন আর কি।
বিভিন্ন জ্বর, সর্দি, কাশ বা পেটের ব্যথা, বিভিন্ন ধরনের রোগবালাই থেকে এখানে উতার পানি নিয়ে আরোগ্য লাভ করে মানুষ। আর এটা শুধু সিরামিক্সের, শুধু কলমা লেহা। এই বাড়িটার সাথে এই যে একটা পাথর আছে, এই পাথরটার নাম হলো জরমুরার পাথর বলে। স্মৃতি চিহ্ন হিসেবে আমাদের হাতে এইগুলাই আছে। এই যে আমার হাতে যে বংশ তালিকা, ইশাকার দেওয়ান ইশাকা মসনদে আলার বংশ পরিচিতি, এইটার মধ্যে এই যে ইশাকার বাবার নাম ছিল রাজা কালিদাস গজদানি সিং, নামান্তরে সুলাইমান কা। উনি মুসলমান হওয়ার পরে নামকরণ করা হয়েছে সুলাইমান কা। সুলাইমান কা দুই ছেলে দেওয়ান ইসমাইল কা দেওয়ান ইশাকা মসনদে আলা। ইসমাইল কা নিঃসন্তান। এই ইশাকার দুই ছেলে মুসাকা মোহাম্মদ কা। মোহাম্মদ কা মুসাকার ছেলে হলো দেওয়ান ফিরোজ কা, মাসুম কা। আর মোহাম্মদ কা ছেলে হলো আদম কা, ইয়াজ মোহাম্মদ কা। এভাবে বংশ বিস্তার হয় আর কি। দর্শক, ইসা খাঁর বংশধর দেওয়ান জামালদাদ খাঁকে নিয়েই এবার দেখে আসি ইসা খাঁর সেই ঐতিহাসিক স্থানগুলো। এটা ওনার দরবার হয়েছিল, এখানে কিছু তথ্য ইশাকা মসনদে আলার তথ্য আছে। এটা ছিল মেকআপ রুম। এই রুমটার যে ছোট্ট রুমটা, এটা ছিল মেকআপ রুম। এখান থেকে নর্তকীরা আইসা জমিদার আমলে এখানে নৃত্য করতে। আর এখানে জমিদার যারা ছিলেন, জমিদার বংশের, এখানে ওনারা নৃত্যশালা উপভোগ করতে। আর এই রুমটা ছিল জমিদারদের রেস্ট রুম বা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতেন। আর এটা ছিল একটা বারিন্দা। আর এটা ছিল দরবার হলের রুম। এখানে বৈশা এই দরবার করতো। আর এখানে এই পাশের রুমটা ছিল স্টেটের যে মানে দরবার হলের কাগজপত্র বা বিভিন্ন খাজনাপত্রের যে চেক টেক, এগুলো খবর। এটা ছিল ইশাকার দ্বিতীয় রাজধানী। ইশাকা এটা ওই জায়গার থেকে গিয়ে 11 সুন্দর যে পাকুন্দ তারা, এখানে ইশাকা মানসিংহের যুদ্ধ হয়েছিল। যুদ্ধ করার পরে এই দেশ স্বাধীন করে সোনারগাঁও রাজধানী স্থানান্তর করে এখানে দ্বিতীয় রাজধানী করে এখান থেকে উনি 12 বুয়াদের নিয়ে এখানে এই রাজ্য পরিচালনা করতেন, বা এখানে দরবার হল, মিটিং যা হতো এখানেই করতেন আর কি ওনারা। এই যে ইশাকা শাহী জামে মসজিদ নামে পরিচিত, এই মসজিদে ইশাকার আমলেই উনি করছেন। এখানে তখনকার সময় থেকে নামাজ বন্দেগি হয়। এখন পর্যন্তই চলমান নামাজ বন্দেগি, 5 ওয়াক্ত নামাজ, আজান, ঈদের মাঠ সহ এখনো পরিচালিত হচ্ছে। এই যে কবরগুলা দেখতেছেন, এই কবরগুলো ইশাকার 12তম বংশধর, যে এইবারের শেষ যে জমিদার ছিলেন দেওয়ান আজিমদাদ কা, উনার কবর, উনার ওয়াইফের কবর, উনার মেয়ের, উনার ছেলে সহ উনার ফ্যামিলি 5 জনের কবর আছে এখানে। এই যে কবরটা দেখতেছেন, এই কবরটা হলো একজন মহিলার কবর, ইশাকার 6ষ্ঠ পুরুষ। উনি জিন্না বিবি নামে পরিচিত। উনি আল্লাহর ধ্যানে কবর চিল্লায় গেছিলেন পানের বাটা নিয়ে। কিছুদিন 40 দিন অতিবাহিত হওয়ার পরে উনি স্বপ্নে দেখাইলো উনার বংশধরদেরকে যে আমি আর আসবো না, আমার সমাধি দিয়ে দাও। পরে উনার বংশধররা যেহেতু উনি আসবে না, পরে উনার সমাধি দেওয়ার পরে এই কবরটা এখানে এই অবস্থায় আছে। এটা জিন্দা বিবি নামে পরিচিত। এই যে কবরগুলা দেখতেছেন, এখানে আমাদের বংশধরের ফ্যামিলি কবরস্থান আছে, আমার মা বাবা সহ।
আর ওই পাশে কিছু কবর আছে। ইশাকার সময় একজন আল্লাহর ওলি ইশাকার সাথে আসছিলেন, আসার পরে উনি এখান থেকে জানার পরে ওনার এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওনাকে ওই জায়গায় সমাধি করা হয়। এই আল্লাহর ওলি এখানেও বিভিন্ন লোকজন বিভিন্ন ধরনের মানত, বিভিন্ন আগরবাতি মোমবাতি ওনারা এখনো পর্যন্ত দেন বা অনেক মানত হাসিল হয় এখানে আসছে মানুষের। যে এই যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরটা হলো পরীক্ষার একটা অংশ। এটা এখান থেকে শুরু করে সোজা ওই দিক দিয়ে গিয়ে এই স্কুলের পিছে বাড়ি আছে, এই বাড়ির পাশে চতুর্দিক দিয়ে ওই যে এই দিক দিয়ে শেষ হয়েছে, এটা ছিল পরীক্ষা। এই পরীক্ষার ভিতরে রাজা লক্ষণ হাজরা উনি থাকতেন। এই পরীক্ষার সাথে ওই দিক দিয়ে একটা কাল খনন করে নরসিংদীর সাথে নদীর সাথে সংযোগ করে এই কালেদে পলায়ন করেছিল। পরে ইশাকা ওনার সৈন্য সমর্থন নিয়ে এই কুচ রাজার যে পরীক্ষার ভিতরে উনি স্থাপন করে এন থেকে পরে এই যে 1100 মানুষের সাথে যুদ্ধ হয়। যুদ্ধ করার পরে এই দেশ স্বাধীন করে নিয়ে আসার পরে এই রাজধানী চালনা করার পরে এই যে দরবার হল ভিতরে অন্দরমহল সবগুলা করেন আর এই পুকুরটা এখন আমাদের হাতে আছে, আমরা দেখভাল করতেছি। অথচ এখান থেকে দেখেন ওই স্কুলের এই কোনা পর্যন্ত এই বাড়ির সম্পত্তি এগুলা মানুষ বুক দখল করে খাইতেছে। এই যে ধান জমি করতেছে, বিভিন্ন ফিশারি করে ওনারা বুক করতেছে। আমি অনেক সাক্ষাৎকারে আমি বলি যে ইশাকার এটা তো একটা স্মৃতি, এই স্মৃতিটাকে যদি আপনারা সংস্কার করে এটা একটা এই পর্যটকদের জন্য একটা বিনোদন কিছু ব্যবস্থা করেন, তাহলে এটা একটা বিরাট একটা রাজস্ব আয় উঠে আসবে, এতে সরকার উপকৃত হব। পাশাপাশি আমরা যদি বংশধর আছি এখান থেকে যদি আমাদেরকে কিছু হেল্প করেন, আমাদেরও অনেকটা সহযোগিতা হবে। দর্শক, বিশাল এই ঐতিহাসিক ইসাখার জমিদারিটি আজ অবহেলায় বেদখল হয়ে যাচ্ছে। সরকার যদি অতি দ্রুত এই স্থানগুলো নিয়ন্ত্রণে না নেয়, দিন শেষে হয়তো এগুলো আর খুঁজে পাওয়া যাবে না। দর্শক, ইসাখার এই জঙ্গল বাড়ি থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।